শুটিং শেষের পরে রাহি বলতেছে, হায় হায় ভাই আমার তো পরীক্ষা। শুরুর দিকে এরকম একটা শট আছে না যে অনেকগুলো হাতের ছাপ, হ্যাঁ এটা আমার কাছে খুব আইকনিক লাগছে। এটার মধ্যে আমরা ফিল করতেছিলাম মনে হয় ওই ট্রমাগুলো রিকল হইতেছে। অন রেকর্ড অনেকবার বলছে যে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার মরে যাওয়া ভালো ছিল, কারণ এই কষ্টগুলো নেওয়ার মতো না। যেমন উনি বলতেছিলেন যে আমাকে বাসের নিচ থেকে যখন টেনে বের করা হয়, বের করার পরে আমাকে আবার হলে নেওয়া হয়, মাথা ফুলে ওনার এমন বড় হয়েছে বিশাল। তার তো হচ্ছে পা ভাঙা, এক পা হচ্ছে 7 টুকরো হয়ে গেছে ভেঙে, আর এক পা হচ্ছে 6 টুকরো। যখন টর্চারগুলো করা হয়েছে তখন হাসপাতাল থেকে প্রপার মেডিকেল ডকুমেন্ট দেওয়া হয়নি। বাসায় আসার পরে বাবাকে পাই নাই, ওই বোনকে ছুরি মেরে চলে গেছে, উনি মারা গেছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনোভা টক্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মানজুরুল হাসান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন আসাদুল্লাহিল গালিব ভাই। ভাই একজন নির্মাতা। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। দর্শক, সদ্য মুক্তি পাওয়া একটা ডকুমেন্টারি আমাদের সবার নজরে কেড়েছে, অন্তঃস্বর নিয়ে যদি ছোট করে বলি, দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট রেজিমে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা গণরুম, গেস্টরুম কালচার, এর যে ভয়াবহতার মাত্রা ছিল, অন্তঃস্বর ফিল্ম মূলত আমাদের সেই ভয়াবহতার মাত্রাটাই আঁচ করাতে চেয়েছে। অন্তঃস্বর ফিল্মের পেছনের যে মানুষটি, আমরা তাকে আজকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসছি এবং আজকের আড্ডায়, আমরা এটাকে আড্ডাই বলি, আজকের আড্ডায় আমরা হচ্ছে অন্তঃস্বর নিয়ে যাবতীয় বিস্তর আলাপ করব। ঠিক আছে, তো প্রথমে জানি যে আপনার দিনকাল কেমন যাচ্ছে? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর অনেক ধন্যবাদ মঞ্জুর ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য, আর ইনোভা টক্সকে ধন্যবাদ ইনভাইট করার জন্য। সো আলহামদুলিল্লাহ আমি ফাইন। আচ্ছা, আমার অন্তঃস্বর নিয়ে প্রথম কৌতূহল, এটা অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে অন্তঃস্বরের যে নামটা, এই নামটা আসলে কিভাবে আপনি চুজ করছেন, এটার পেছনের গল্পটা কি? আচ্ছা হ্যাঁ, নামটা একটা ইন্টারেস্টিং স্টোরি আছে আমার পেছনে। আমি যখন আমাদের পোস্ট প্রোডাকশান চলতেছিল কাজটার পরে, পোস্ট প্রোডাকশানে তখন আমি কোনো নাম চিন্তা করি নাই, আমাদের কাজটা প্রায় শেষ পর্যায়ে। সো আমার কাজগুলোতে যেটা হয় যে আমাদের একটা সার্কেল আছে, ভাই ব্রাদার, আমরা সবাই একসাথে কাজ করি। সো এনি হাউ সবাই হচ্ছে কেমনে জানি কানেক্ট হয়ে যায় একটা কাজের মধ্যে। সো ওইভাবেই মানে এই কাজের মধ্যে মনোয়ার কোনোভাবেই কানেক্টেড ছিল না, বাট এই নাম দেওয়ার থ্রুতে আমি মনোয়ারকে হচ্ছে রিচ করি যে মনোয়ার, এটা তোমাকে আমি রাফ কাট পাঠাইতেছি, তুমি একটু একটা নাম দিয়ে দাও। মনোয়ার হাসনাইন। ইয়াস, মনোয়ার হাসনাইন। সো মনোয়ার হচ্ছে জাস্ট একটা নামই পাঠাইছে এবং আমার ওটা পছন্দ হয়ে গেছে, সেটা হচ্ছে অন্তঃস্বর। অন্তঃস্বরের মানে হচ্ছে ইনার ভয়েস। আর মনোয়ারের ব্যাপারে একটা জিনিস বলা উচিত, মনোয়ার হচ্ছে আমাদের সকল কাজে ও ফিজিক্যালি হাজির থাকে, ও কানেক্টেড থাকে, বিভিন্ন ফরম্যাটে হাজির থাকে। বাট দীর্ঘদিন হয়েছে যে ও আমাদের সাথে থাকতে পারতেছে না, কারণ মনোয়ার অনেক অসুস্থ। মনোয়ারের 2টা কিডনি হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, ট্রিটমেন্ট চলতেছে, চিকিৎসা চলতেছে। তো মনোয়ারের জন্য সবার কাছে দোয়া চাই, আর মনোয়ার এই সুন্দর নামটা দেওয়ার কারণে মনোয়ারকে অনেক ধন্যবাদ। অবশ্যই। আচ্ছা গালিব ভাই, আপনাকে তো আমরা ফিকশনাল মানুষ হিসেবে জানি, তো আপনি এই যে ডকুমেন্টারিতে আসলেন এবং অন্তঃস্বরের মতো একটা গল্প চুজ করলেন, এটার পেছনের কারণটা জানান। আচ্ছা আচ্ছা, মানে ফিকশনাল বলতে না, আসলে আমি তো এখন এক্সপেরিমেন্ট করতেছি। আমি আসলে আমাকে নির্মাতা হিসেবে ইন্ট্রোডিউস করছে, আমার কাছে একটু বিব্রতই লাগতেছে। আমি এখন এক্সপেরিমেন্ট করতেছি, শিখতেছি। ঠিক আছে, আমি নিজেকে লার্নার বলতে বেশি পছন্দ করি, ফিল্ম এনথুজিয়াস্ট বলতে বেশি পছন্দ করি। তো আমি ফিকশন নিয়েও কাজ করছি অনেকগুলো। আমি বিভিন্ন টাইপের কাজ এক্সপ্লোর করতেছি, মিউজিক ভিডিও এক্সপ্লোর করছি, বিজ্ঞাপন এক্সপ্লোর করছি। আমার ভালো লাগে এক্সপেরিমেন্ট করতে। তো ডকুমেন্টারিতে তো আগে কাজ করা হয় নাই, তো রিসেন্টলি হচ্ছে জুলাই নিয়ে একটা ডকুমেন্টারিতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি। কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে এটা দারুণ এক্সপিরিয়েন্স। তখনই আমার মনে হয়েছে যে না, আমার অনেক দিন ধরে ডকুমেন্টারি করবো ভাবতেছি, তাহলে এখন একটা ডাইভ দেওয়া যায়, এবং দেন আমরা এই কাজটা নিয়ে প্রসিড করি আর কি। এই গল্পটা যেটা আমরা অন্তঃস্বরে দেখছি, এটা আপনি কীভাবে পেলেন? আচ্ছা, মূলত 5 আগস্টের পরে আমাদের ইউনিভার্সিটির যে গ্রুপগুলো আছে, বিশেষ করে যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটির যেই ফেসবুক গ্রুপগুলো আছে, এগুলোতে আমাদের অনেক অ্যালামনাই যারা বিভিন্ন সময় ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছে এবং গেস্ট রুম, গণরুমে টর্চার হয়েছে, নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তারা এগুলো নিয়ে লেখা শুরু করেছেন।
তো আমি যেটা করছি যে অনেকগুলো গল্প আমার খুব দৃষ্টি কাটছে, আমি গল্পগুলো আমার ওই যে ফেসবুকে যে সেভ করে রাখা যায়, আমি অনেকগুলো গল্প সেভ করে রাখছি। আমার মনে হয়েছে যে এই স্টোরিগুলো আসলে খুবই মানুষকে জানানো উচিত, এগুলো খুব ইমোশনাল গল্প। তো সেখানে হচ্ছে রাকিব ভাইয়ের যে গল্পটি নিয়ে আমরা এই ডকুমেন্টারিতে কাজ করছি, গল্পটা পাই এবং আমি অনেক দিন ধরে এটা আমার হচ্ছে ফোনে সেভ করে রাখছিলাম, কপি করে, মানে ওই পোর্শনটা কপি করে আমি হচ্ছে আবার নোটপ্যাডে সেভ করে রাখছিলাম অনেক দিন ধরে, বাট সুযোগ হয়ে উঠতেছিল না কাজ করার। তো এবার ব্যাটে বলে হয়েছে, তো কাজটা করতে পারছি আর কি। আচ্ছা, তো আপনি রাকিব ভাই, যার গল্পটা আমরা অন্তঃসরে দেখছি, তো রাকিব ভাইকে আপনি রাকিব ভাই সম্মতি প্রদানের পর মানে আমি জানতে চাইছি যে আপনি আসলে মেকিং প্রসেসে আসলে ঢুকলেন কিভাবে? আচ্ছা হ্যাঁ, এটা যেটা বলতেছিলাম যে রাকিব ভাইয়ের এই গল্পটা যখন পাই, মূলত আমি আরেকটা স্টোরি নিয়ে প্রথমে কাজ শুরু করি। তো ওই স্টোরিটা যখন আমি পাই, ওটা আরেকটা হলে সিমিলার টাইপের টর্চারের একজনকে, মানে ওনাকেও ভয়ঙ্কর টর্চার করা হয়েছে এবং টর্চার করে ওনাকে ড্রেনে ফেলে হচ্ছে চলে গেছিল এরকম একটা। বাট কী হয়েছে যে ওই ভাইয়ের সাথে রিচ করতে পারি নাই, মানে ওনার ফোন নাম্বার এবং ওই গল্পটাও আমি যে ফেসবুক থেকে বলতেছিলাম যে গ্রুপে যে ওগুলো আমি সেভ করে রাখছিলাম, ওইটা আমি খুঁজে পাইতেছিলাম না। তো এছাড়াও অনেক ভিকটিমের সাথে কথা হয়েছে আমাদের, আমি আসলে অনেকগুলো গল্প স্টোর করছি। তো বিভিন্ন কারণে অনেকের সাথে আমাদের আসলে হচ্ছিল না, আগাইতে পারতেছিলাম না, আবার অনেকে রাজি না আসলে স্টোরিগুলো বলতে। তো পরবর্তীতে রাকিব ভাইকে নক করি এবং রাকিব ভাই হচ্ছে যে একবারই রাজি হয়ে গেছে। জাস্ট ওনাকে ফোন দিছি, আমি একটু বলছি, ব্রিফ করছি, হ্যাঁ হ্যাঁ আমি করবো, সমস্যা নেই। তো আমি এরপরে একটা সংগঠনকে নক দিই, মানে যারা এসব কাজ বাজ করে, তারা হচ্ছে যে কোনো কারণে তারা রাজি হয় নাই কাজটা করার জন্য। পরবর্তীতে সোচ্চারকে রিচ করি এবং সোচ্চার থেকে খুব, তাদের কাছে গল্পটা আগে থেকেই ছিল, তার এগুলো নিয়ে অনেক স্টোরি তাদের কাছে, তাদের কালেকশানে আছে আর কি। তো সোচ্চার হচ্ছে বলার পরে তারা রাজি হয় এবং তারা প্রডিউস করতে সম্মত হয়। তারপর আমাকে কিছু লিমিটেশন দিয়ে, মানে দেয় আর কি, গাইডলাইন দেয়। আচ্ছা, এই জিনিসটা আবার বলি। আচ্ছা, সোচ্চারকে হচ্ছে আমি রিচ করি, সোচ্চারকে রিচ করার পরে তারা রাজি হয় এবং প্রডিউস করতে সম্মত হয় এবং তারপর আমরা কাজটা নিয়ে নেমে পড়ি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুটিংয়ের প্রসেসটা কেমন ছিল এটা? মানে যে সোচ্চার আসলে আপনাকে কিরকম লিমিটেশন দিছিল? সোচ্চার লিমিটেশন বলতে তাদের দিকে টাইমের একটা ব্যাপার ছিল, যে মানে অনেক লম্বা যাতে না হয়, কারণ দর্শককে এঙ্গেজ করার একটা ব্যাপার আছে। কারণ আলটিমেটলি তাদের গোল আর আমার গোল আসলে সেম, তারাও চায় এই জিনিসটা, তারাও চায় যে মানুষ এই জিনিসটা জানুক, এই গল্পগুলো জানুক। তো আমারও তো সেম উদ্দেশ্য। সো ওই দুইজনে এই জায়গাতে হয়ে যে একটু টাইট করে করা, আর টাইম লিমিটেশন ছিল। তো আমি যতদূর আপনাকে জানি, আপনি তো হচ্ছে একটু ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাজ করার মানুষ। তো এই যে যখন মানে খুব দ্রুত একটা কাজ নামানোর প্রসেস আপনাকে যেতে হলো, এটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আচ্ছা, আমি মূলত বলতেছিলাম যে তাদের কাছ থেকে হচ্ছে গল্পটার টাইম, মানে যাতে একটু মানে শর্ট হয় আর কি, খুব লম্বা যাতে না হয়। ডিউরেশনটা কথা বলতে, তুমি যেটা বলতে চাচ্ছ যে মেকিং প্রসেসটা, যে হ্যাঁ মেকিং প্রসেসে তাদের একটা টাইম লিমিটেশন ছিল যে এত দিনের মধ্যে করলে ভালো হয়। আচ্ছা, তারা আমাকে বলছে যে এত তারিখের মধ্যে আপনি কাজটা ডেলিভারি করলে ভালো হয়। তো আমি সম্মত হই এবং আমি ওই সময়ের মধ্যেই তাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি আর কি। সো তুমি বলতেছিলা যে আমি খুব ধীরে স্থিরভাবে কাজ করি। হ্যাঁ, এটা সত্য যে আমি অনেক প্ল্যান করে অনেক দিন একটা গল্প নিয়ে ঘুরি, চিন্তা করি, তারপর হচ্ছে একটু ধীরে ধীরে বানাই, পোস্টে অনেক সময় নেই। এই ক্ষেত্রে আমার এই চ্যালেঞ্জটা আমি নিছি, আমার মনে হয়েছে যে নিজেকে গ্রো করার জন্য চ্যালেঞ্জ নেওয়া দরকার। তো আমি এই চ্যালেঞ্জটা নিছি। আমি খুব অল্প টাইমে, লাইক 2 দিনে আমরা প্রি প্রোডাকশন করছিলাম, ইনক্লুডিং ওই হল ঘুরে রেকি করা, এবং 2 দিন শ্যুট করছি আর 2-3 দিন এডিট করছি, ব্যাস আমাদের কাজ ডান। তবে এর আগে পুরো অন্তঃসর যা দেখছি এটা পুরো 2 দিনেই শুটিং হয়ে গেছে। হ্যাঁ, পুরো 2 দিনে শ্যুট করা হয়েছে। তবে প্ল্যানিংয়ে হয়তো আমি কিছুদিন ভাবছি, আচ্ছা কিছুদিন হয়তো সবার সাথে যোগাযোগ করতে কিছুটা সময় লাগছে, বাট মোটা দাগে আমাদের স্ক্রিপ্টিং এবং হচ্ছে ফুল প্রিপারেশনটা আমরা 2 দিন করছি এবং তার পরে 2 দিন আমরা শ্যুট করে ফেলছি আর কি। সো খুব অল্প সময় আমরা কাজটা করতে পারছি আর কি। হ্যাঁ, অন্তঃসর মধ্যে একটা এত দারুণ একটা মানে দর্শক সমাদৃত একটা ডকুমেন্টারি এত দ্রুত হয়ে গেছে, মানে এটার পেছনের কাজটা দ্রুত হয়েছে, এটা আসলে খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, মানে এখানে যে শুটিং যেই 2 দিন করছেন, এই শুটিংয়ের মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে এই গল্পগুলো শুনতে। তো এটা আসলে
মানে বলেন না যে গল্পটা কেমন ছিল। আর আমি প্রথম দিনে এটা বলতে পারবো, প্রথম দিন আমি তো এটার জায়গায় ছিলাম। তো প্রথম দিনে আপনার এরকম মনে আছে কিনা যে আপনি হচ্ছে মানে কল টাইম দিয়েছেন সকাল 8টার সময়, আর সকাল 8টার সময় কল টাইম দিয়েছেন, তো আমরা পুরো কনসেপ্ট এভাবে চিন্তা করছি। আমরা রোদের কনসেপ্ট ছিল আমাদের, রোদেলা দিন টিন হ্যান ত্যান থাকবে, তো ওর মধ্যে আমরা শুটিংটা করব। সকাল 8টার সময় একদম ওই দিন হচ্ছে একদম সকাল সকাল শুরু হয়েছে হচ্ছে বৃষ্টি, যে ঝুম বৃষ্টি, এবং আকাশ দেখে বোঝা যাচ্ছে যে এই বৃষ্টি আর থামবার না। তো এটা পরবর্তীতে সাপে বর হয়েছে, আমরা হচ্ছে খারাপ মেলানকুলি একটা ভাইব চলে আসছে, খারাপ থেকে ভালোই হয়েছে। তো এরকম যেই মানে কি বলে অবস্ট্যাকলস ছিল, এর মধ্যেও যে শুটিং চালাইছেন, আপনার পার্সপেক্টিভ থেকে আপনি একটু বলেন যে আপনি তো এটার পরিচালনায় ছিলেন। না, এটা সত্য যে ওই বৃষ্টি যখন শুরু হয়েছে মানে আমি আসলে টেনশনে পড়ে গেছি। সেকেন্ড দিনও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তো আমরা সবাই মিলে হচ্ছে ভিজে যাইতেছি এবং হচ্ছে ক্যামেরায় যাতে পানি না লাগে ওইটার ইয়ে করতেছি। বাট যেটা হয়েছে যে চমৎকার কিছু শট পাইছি, এবং এগুলো আমরা ফিল্মটা যারা দেখছে তারা বুঝবে যে এগুলো খুব সুন্দর একটা মিনিং ক্রিয়েট করছে আর কি আমাদের পুরো ফিল্মটাতে আর কি। এটার হ্যাঁ আমি আমার জায়গা থেকে ক্রিটিক করতে পারি যে এখানকার ফ্রেমগুলোর ভিতরে হচ্ছে আমি একটা মানে নতুনত্ব পাইছি, যে হচ্ছে ভাষা, ফ্রেমের ভাষা, কথার ভাষা, এই দুটো হচ্ছে একসাথে লিনিয়ার হয়ে গেছে। এইটা একটা ব্যাপার। এখানে একটা মজার ব্যাপার আছে যে আমরা কিন্তু বললাম যে যেহেতু শর্ট টাইমে জিনিসটা করছি, আর আমি দেখছি যে কাজের ক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা বা আমরা যে স্কেলে কাজগুলো করি, মানে করব বললে অনেক দীর্ঘসূত্রিতা তৈরি হয়। আমি ওই যে ধরতক্তা মার পেরেক ফর্মেটে আগাইছি আর কি। তো যেটা হয়েছে খুব বেশি স্ক্রিপ্টিং কিন্তু ছিল না। আমি যেহেতু ডকুমেন্টারি তাকে সে অর্থে কাজ করি নাই, তো আমি যেটা করছি মানে আমি যখন বসছি যে কী লিখবো আমার মাথায় আসতেছিল, আমি তোমার সাথে তখন এগুলো ডিসকাস করছি, আচ্ছা ঠিক আছে এটা এভাবে করবো। আমরা বেসিক কিছু নোটস নিয়েছিলাম আর কি। এখানে যে বিরোলসগুলো আসছে, এই বিরোলসগুলো খুব র্যান্ডম শ্যুট করা হয়েছে। তো সিনেমাটোগ্রাফি করছে মামুন ভাই, তার সাথে আমার আবার সম্পর্ক খুব অন্যরকম, মানে কেমিস্ট্রিটা ভালো আর কি। আমার ডিরেকশন আমাকে সে পড়তে পারে। খুব র্যান্ডম আমরা ক্যাম্পাসে ঘুরছি, হলের মধ্যে আমরা ঘোরাফেরা করছি, আমাদের যেই ফ্রেম মনে হয়েছে যে এটা নিয়ে রাখি, পরে পোস্টে এসে আমরা এগুলা দিয়ে ওই ফেব্রিকেশনটা করছি, সুন্দর করে সাজাইছি। আমরা দেখছি যে খুব দারুণ একটা হচ্ছে স্টোরির সাথে ফ্রেমের কম্বিনেশন, একটা সুন্দর কম্বিনেশন ক্রিয়েট হয়েছে, যেই জন্য আমাকে আসলে অনেকেই বলছে যে আপনার ভাই মানে এই শর্টগুলো আমার খুব ভালো লাগছে। মানে এটা আমাকে অনেকেই বলছে। শুরুর দিকে এরকম একটা শর্ট আছে না যে অনেকগুলো হাতের ছাপ, হ্যাঁ এটা আমার কাছে খুব আইকনিক লাগছে এটার মধ্যে। এমন তুমি দেখবা যে এই লাল হাতের ছাপগুলো ফিল্মের শেষের দিকে গ্রিন হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ সো এভাবে পুরোটার মধ্যেই এখানে বিরল দিয়ে কিছু অপারেশন করার ট্রাই করা হয়েছে, মিনিং ক্রিয়েট করার ট্রাই করা হয়েছে। এছাড়াও এরকম আছে বৃষ্টির কিছু এরকম একটা শর্ট ছিল যে হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট রাকিব ভাই বলতেছিল যে একটা পর্যায়ে তার মা তাকে হসপিটালে রিসিভ করতে আসে এবং তার মা হচ্ছে তার অবস্থা দেখে হচ্ছে কান্না করে। হ্যাঁ, এই কান্না করার পর আপনি হচ্ছে মানে এখানে অনেকগুলো আমরা বৃষ্টির শর্ট দেখি বিভিন্ন জায়গায়, ঝুম বৃষ্টি পড়তেছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে ডকুমেন্টারির যেই অডিয়েন্স এটা হজম করার জন্য মানে একটা সুন্দর সুযোগ ছিল এটা। হ্যাঁ, আমি এটা ট্রাই করছি যে প্রত্যেকটা পোর্শন বলার পরে একটা জায়গা ক্রিয়েট করে, স্পেস ক্রিয়েট করা, যে স্পেসে দর্শক জিনিসটা নিয়ে ভাববে, সে জিনিসটা ওই যে তুমি যেটা বললো হজম করতে পারবে আর কি। সো আমরা ট্রাই করছি আর কি। এখন আসলে আমার এক্সপার্টিস অনেক কম, বাট আমি ট্রাই করছি যে মানুষ যাতে ইয়েটা করে আর কি, ওই কানেকশনটা ফিল করে। অন্তঃসরে তো আমরা রাকিব ভাইয়ের যে রাকিব ভাইয়ের গল্পের পাটাতনের উপর ভিত্তি করে দেখেছি, এবং পাশাপাশি হচ্ছে আমরা রাজনৈতিক বিভিন্ন দলের মানুষের কথা শুনছি, আমরা হচ্ছে আইনজীবী কথা শুনছি, আমরা হিউম্যান অ্যাক্টিভিস্টের কথা শুনছি, ইউনিভার্সিটি প্রফেসরের কথা শুনছি। তো মানে সবাই হচ্ছে ওই রাকিব ভাইয়ের গল্পকে ভিত্তি করে বা হচ্ছে ওই মূল ব্যাপারটা নিয়ে কথা বলছেন। তো এই যে ইনাদের কাছে যে আপনারা গেছেন, মানে আমার যে শুটিং করতে যে গেছেন, ইনাদের কথা নেওয়ার জন্য গেছেন, তো এগুলোর এক্সপিরিয়েন্স কেমন ছিল? জুলাইয়ের পরে আমরা দেখছি যে এর আগের যে সিচুয়েশানগুলো ছিল, মানে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে মানে মানুষ মনে করতেছে না, তাকে মেরে ফেলা জায়েজ, ঠিক আছে। আমাদের যে গল্পটা এটা তো তাই বলতেছে। কিন্তু মজার ব্যাপার, ওই ইউনিভার্সিটিতেই জুলাইয়ের পরে আমি এই স্টোরিটা নিয়ে যখন কাজ করতেছি, আমি একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনের কাছে ইন্টারভিউর জন্য গেছি। অসাধারণ আন্তরিকতা তারা দেখাইছে, তারা সময় দিছে। তারা যেহেতু এখন
ক্যাম্পাসে খুব একটা হাইপ যাইতেছে ডাকসুর সামনে, সবাই অনেক ব্যস্ত, তাদের সারাদিন মিডিয়া ফেস করা লাগতেছে, এর মধ্যে দিয়ে সবাই আমাকে সময় দিছে। ঠিক আছে, যে এই যে সময় দেওয়াটা এবং আন্তরিকতার সাথে সময় দেওয়া, এবং সবাই অফ ক্যামেরাও সবাই খুব সিম্প্যাথেটিক, যে আসলে এই গল্পটা মানে খুবই হৃদয়গ্রাহী। একজন বলতেছে আমি তো এটা সম্পর্কে আগে জানতাম না, মানে এই যে একটা ব্যাপার, তো এটা আসলে জুলাইয়ের আগে আমরা কল্পনা করতে পারি না। এবং অন্যান্য যারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের যে স্যারের ইন্টারভিউ করছে, ওনার মিটিং ছিল, উনি মিটিং মানে রেখে আমাদেরকে ইন্টারভিউ দিচ্ছেন, কিংবা অফ ডেতে ওই যে ব্যারিস্টার মনিরুল করিম উনি অফ ডেতে হাইকোর্টে এসে আমাদেরকে দীর্ঘ সময় দিয়েছেন ইন্টারভিউর জন্য। তো ওভারঅল আমি বলবো যে শুধু যাদের ইন্টারভিউ করছি তারা না, ইন্টারভিউর পাশাপাশি আমাদের যে টেকনিক্যাল টিম সবাই অনেক সাপোর্টিভ ছিল। এই সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না। আমি তো আগেই বললাম যে আমার এক্সপিরিয়েন্স অনেক কম, সবাই অনেক বেশি হেল্পফুল ছিল, এবং হেল্পফুল থাকার জন্য কাজটা খুব দ্রুত সময়ে সুন্দরভাবে শেষ করা গেছে, যেটা দর্শক খুব প্রশংসা করছে যে কাজটা সুন্দর হয়েছে। আচ্ছা, আমি বাকিদের কথা শুনলাম, বাট আমার খুব আগ্রহ হচ্ছে যেটা জানতে, যে রাকিব ভাইয়ের যে অংশটা আপনি নিছেন, তো আমরা তো জানি যে রাকিব ভাইয়ের যেই গল্পটা ছিল, যে উনি হচ্ছে এরকম গেস্ট রুমে নির্যাতনের শিকার হয়েছেন চরম মাত্রার, ওনাকে হলের 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে, ওনাকে মানে বাসের নিচে উনি আত্মগোপন করছেন, আবার টেনে হিসেবে বের করা হয়েছে, খুবই ভয়ানক, ওনার পা ভেঙে গেছে। তো ওনার যে এই ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স, এইটা আপনি আবার সেম জায়গাতে গিয়ে যে আমরা দেখছি যে উনি ওখানে দেখাচ্ছেন, তো এইটার এক্সপিরিয়েন্স কী ছিল? রাকিব ভাইয়ের সাথে যখন আমরা প্রথম মানে কন্ট্যাক্ট করি, এরপরে তো আমি এক্সপার্টদের সাথেও কথা বলছি, তো সবার একটা কনসার্ন ছিল কি যে এই মানুষগুলোকে ইন্টারভিউ করা মানে সেন্সিটিভ কেন, যে এরা তো এই ট্রমাগুলো রিকল হয়, হ্যাঁ, এবং এই ট্রমাগুলো রিকল হওয়ার কারণে, এবং যখন তাকে আমি ওই জায়গাটাতে নিই যেই রুমে ওনাকে টর্চার করা হয়েছে, বা যেই জায়গায় উনি পড়ে গেছেন ছাদ থেকে 4 তলা থেকে, ওই জায়গায় যখন আমি ওনাকে শ্যুট করতেছি, তার কিন্তু এই মেমোরিটা রিকল হইতেছে। এটা কিন্তু তার স্বাস্থ্যের জন্য মানে ভালো না, বা সেটাতে কমফোর্ট ফিল নাও করতে পারে। কিন্তু এই জায়গাতে রাকিব ভাই অনেক হেল্পফুল ছিলেন। আমি ভাইকে শুটিংয়ের সময় বারবার বলছি যে ভাই আপনার যদি মানে লাগে যে অসুবিধা হয়, অস্বস্তি হচ্ছে, বা আপনি অসুস্থ ফিল করতেছেন, আপনি সাথে সাথে বলেন, আমরা অফ করে দেবো, সমস্যা নেই। তো উনি ওনার জায়গা থেকে খুব এনার্জেটিক যে না আমি করবো, সমস্যা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা ফিল করতেছিলাম উনি ওই ট্রমাগুলো রিকল হইতেছে, এবং উনি হচ্ছে অনেকক্ষণ ইন্টারভিউ দিচ্ছে, হঠাৎ করে চুপ হয়ে যাচ্ছে, কিছু বলতেছে না। তো বলতেছে যে কী যেন বলতেছিলাম, এই যে হারায় যাইতেছে, আবার অনেক ইমোশনাল হয়ে যাইতেছে, ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, যেটা দর্শক কিছুটা দেখছে যে উনি যখন ওনার বাচ্চার কথা বলতেছিলেন, উনি আসলে তখন কান্না করতেছিলেন, এবং এরপরে আমরা আসলে অফ ক্যামেরা উনি অনেক বেশি ইমোশনাল ছিলেন। তো ওভারঅল আমরা খুব আসলে ভয় পাইতেছিলাম যে ভাই অসুস্থ হয়ে যান কিনা বা এরকম কিছু, কিন্তু ভাই অনেক বেশি হেল্পফুল ছিলেন, আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন, সারাদিন উনি আমাদেরকে সময় দিয়েছেন আর কি। সো ভাইয়ের প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা। ওনার মানসিক বা ব্যাপারটার বাইরেও উনি তো ওনার শারীরিক তো অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তো এই যে শুটিংয়ের সময় এগুলো কি কোনো সমস্যার সৃষ্টি করছে? হ্যাঁ, এগুলো তো সমস্যা আছে, এগুলো আমরা আগে কথা বলে নিয়েছিলাম, ওনার অনুমতি নেই আসলে পুরো কাজটা করা হয়েছে, কিন্তু এটা আসলে ওনার জন্য অনেক কষ্টকর ছিল, কারণ ওনার যেহেতু 2 পাই ভাঙা, এবং এটা নিয়ে স্টিল সাফার করতেছে, উনি বেশি সময় হাঁটতে পারে না। কিন্তু মানে ফিল্মে তুমি তো দেখছো যে আসলে অনেক ওনার হাঁটাহাঁটির শট আছে, এগুলো তো আসলে টেক করা লাগছে আমাদের। এবং প্রখর যখন মেঘ কেটে গেছে, প্রখর রোদ, এই রোদের মধ্যে হচ্ছে উনি দীর্ঘ সময় ছাদে একটা শট ছিল, ছাদের শটটাতে উনি অনেক সময় আসলে রোদের মধ্যে দাঁড়াইছে, আমরা ফ্রেম পাইতেছিলাম না আর কি, উনি রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছিল। তো আমি বলছিলাম যে ভাই আপনি কি অসুস্থ বোধ করতেছেন কিনা বা সমস্যা হচ্ছে, তিনি তখন কিছু বলে নাই। শুটিংয়ের পর বলছে গালিব আজকে রাত্রে আমি ঘুমাইতে পারবো না। তো কেন ভাই, আসলে আজকে এই যে সারাদিন রোদে ছিলাম, হাঁটাহাঁটি করছি, আমার শরীর প্রচণ্ড ব্যথা করবে, পা অনেক ব্যথা করবে, আর হচ্ছে আমার মাথা প্রচুর ব্যথা করবে, দাঁত ব্যথা করবে। এবং উনি এটা তো ইন্টারভিউ তো আছে যে উনি যখন ওনার এই ব্যথাগুলো উঠে, উনি আসলে খাওয়া দাওয়া করতে পারে না, উনি মনে করে যে আমার বোধহয় মরে যাওয়া ভালো হয়েছে। এটা উনি আসলে ক্যামেরায় অন রেকর্ড অনেকবার বলছে যে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার মরে যাওয়া ভালো ছিল, কারণ এই কষ্টগুলো নেওয়ার মতো না। সো ওই জায়গা থেকে আমি ভাইয়ের কাছে বারো বলছি ভাই আমি আসলে খুব মানে আমি কি বলবো ভাইকে, আমি এক্সট্রিমলি সরি বলতেছিলাম যে ভাই সরি আপনার এই রোদের মধ্যে আপনাকে শ্যুট করানো হয়েছে। কিন্তু ভাই ওভার বলছে না কোনো সমস্যা নেই, তোমরা যেটা করছো তো নিট ছিল ওই জন্য করছো, কোনো সমস্যা নেই। মানে ভাইও গল্পটা জানাইতেই চায়। ইয়েস, এখানে আমি তো জানি যে এখানে আসলে আমরা তো খুব অল্পই দেখাইতে পারছি,
আমাদের যতটুকু আমরা ভাইয়ের টেক নিয়েছি, হ্যাঁ এর বাদেও তো মানে যতটুকু আমরা দেখাইছি এর বাদেও বহুত টেক আমাদের নেওয়া হয়েছে। তো কোনো একটা সীমাবদ্ধতার কারণে সেগুলো আছে আমরা দেখাইতে পারি নাই। তো এটা ব্যাখ্যা করবেন আর বলবেন যে আসলে ওইখানে আসলে কি গল্পগুলো ছিল যেগুলো আমরা অন্তঃসরে দেখতে পাই নাই। আচ্ছা, এটা দারুণ একটা কোশ্চেন। দেখো, আমার কাছে রাকিব ভাইয়ের যেই অন রেকর্ড ইন্টারভিউ, এটা 5 ঘন্টার মতো আছে। এখান থেকে দর্শক মাত্র 15-20 মিনিট দেখতে পারছে। তার মানে বাকি সময়গুলোতে উনি কি বলছে, ওই সময়গুলোতে উনি টর্চারের খুব ইন ডিটেইল আলোচনা করছে, মানে ইন্টারভিউ দিছে, ইন ডিটেইল ঘটনার যেই ফেজগুলো উনি বলছেন, অনেক কিছু বলছেন। কিন্তু আমাদের তো আসলে এটাকে একটা পর্যায়ে আনতে হবে। এখানে আমি শুরুতেই বলছি যে আমাদের একটা টাইম লিমিটেশন আছে, এত সময়ের মধ্যে আমি করব। ওই টাইম লিমিটেশন ক্রস করেই আমি কিন্তু এটা মোটামুটি 27 মিনিট অ্যারাউন্ড এরকম হয়েছে। তবুও আসলে এটা অনেক লম্বা। আসলে 5 ঘন্টা তো আর এটা দেখানো সম্ভব না, দর্শক তো এত সময় দেখতে প্রস্তুত না হয়তো বা দেখবে না। কিন্তু আমার খুব ভালো লাগতো মানুষকে যদি 5 ঘন্টা আমি শোনাতে পারতাম। ঠিক আছে, আমি এক্স্যাক্টলি আসলে টাইমটা বলতে পারবো না যে আসলে কত ঘন্টার ইন্টারভিউ আছে, বাট আমার কাছে আমি যেটুকু দেখলাম মোটামুটি 5 ঘন্টা প্লাস হবে। এখন রাকিব ভাইকে অফ ক্যামেরাও আবার, মানে অন ক্যামেরার যে ব্যাপারটা বললাম, এর বাইরে কিন্তু অফ ক্যামেরা উনি অনেক কিছু বলছেন। যেমন উনি বলতেছিলেন যে আমাকে বাসের নিচ থেকে যখন টেনে বের করা হয়, বের করার পরে আমাকে আবার হলে নেওয়া হয়, হলে নেওয়ার পরে এবার আমাকে 4 তলায় ওই রুমটাতে আবার নিবে, ওখানে গিয়ে টর্চার করবে, আবার মারধর করবে। হ্যাঁ, তো এইটা কিন্তু ওই যে অন ক্যামেরা আসে নাই কোনটা, যে উনি অফ ক্যামেরা বলতেছিলেন যে আমাকে যখন নিচতলা থেকে আবার 4 তলায় তোলা হবে, আমার পা হচ্ছে ধরে আমাকে সিঁড়িতে মাথা বাড়ি দিতে দিতে 4 তলায় উঠানো হয়েছে। এটার কারণে মানে চিন্তা করতে পারো কিনা যে কি পরিমাণ বর্বর অসভ্য ছিল তারা। মানে পা ধরে টানতেছে, মাথায় সিঁড়িতে বাড়ি খাইতে খাইতে 4 তলায় উঠানো হয়েছে। এটার কারণে ওনার মাথা, এবং এটা তারা করছে, এটা করছে তারা এটা তাদের মধ্যে ডিসকাস করছে আগে থেকে যেভাবে করবো, এবং এটা তারা করছে। দেখা গেছে কি জানো, মাথা ফুলে ওনার এমন বড় হয়েছে, বিশাল। এবং ওনার পরবর্তী আমি ওনার যে ফ্রেন্ডের ইন্টারভিউ করছি, ফ্রেন্ড বলতেছিল যে আমরা যখন ভাইকে দেখতে গেছি আমরা ভয় পেয়ে গেছি, যে সে কাইন্ড অফ প্যারালাইজড, তাকে খাওয়াই দেওয়া লাগতেছে, কথা বলতে পারতেছে না, এবং তার মাথা ফুলে অনেক বড় হয়ে গেছে। এবং ওই সময় থেকে ওনার কিন্তু কিছু মানে নিউরোলজিক্যাল সমস্যা তৈরি হয়েছে, যেগুলো স্টিল উনি সাফার করতেছে। খুবই ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স, মানে হয়তো বা শুটিং সেটের ভিতরেও গেছে। হ্যাঁ, আমাদের পুরো টিম আসলে অনেকবার ইমোশন, মানে দেখা গেছে যে শর্ট চলতেছে, দেখা গেছে যে আমার পাশে কেউ একজন আছে, সে চোখ মুছতেছে, কিংবা আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, এমন ঘটনা ঘটছে। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট কি, ভাইয়ের যেই আমি যেটা বলতেছিলাম যে উনার যে বাচ্চার সাথে যে উনার যে এক্সপিরিয়েন্স, কিংবা উনার ফ্যামিলির সাথে উনার যেই ওই সময় ঘটাগুলোর বিভীষিকাময় যেই পরিস্থিতিটা ওনার ফ্যামিলির জন্য, ওনার ফ্যামিলির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই ধরনের আচরণ করেছে, এই সবগুলো বিষয় উনি খুব ডিটেল বলছে। এগুলো যে মানুষ ডিটেইলি শোনে, মানুষ মানে আসলে আমি বলবো কি, আমাদের পক্ষে এটা খুব কঠিন যে পুরো গল্পটা মানুষের সামনে তুলে ধরা। যে এক্সপিরিয়েন্স করছে সেই আসলে জানে তার উপর দিয়ে কী গেছে। এটা কোনো ভিজুয়াল মানে ফরম্যাটে, এটা এই যে ডকুমেন্টারি বলো, কোনো ফিকশনাল ওয়ার্ক বলো, এটা পসিবল না বাস্তবতাকে ফুটিয়ে তোলা আর কি। আচ্ছা ভাই, রাকিব ভাই মতো এরকম অনেকেই শিকার হয়েছেন, গেস্ট রুম, গণরুম, এই যে কালচারটা। তো আপনি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 5 আগস্ট পূর্বাপর দুটো সময় আপনি দেখছেন। তো আপনার দিক থেকে আপনি একটু ডিসক্রাইব করেন এই ব্যাপার, কালচারটা সম্পর্কে। এটা আমার জন্য অভিজ্ঞতার দিক দিয়ে একটা সৌভাগ্য যে আমি ওই ছাত্রলীগের ওই মানে অসভ্য বড় সময়গুলো আমি পেয়েছি, এবং জুলাইয়ের সময়গুলো ইউনিভার্সিটিতে আমি পার করেছি, এবং জুলাইয়ের পরবর্তী সময়গুলো আমরা দেখেছি। যেটা আমি আগেও মেনশন করলাম যে কি সুন্দর বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে আমি যাচ্ছি, তারা আমাকে সম্মত হচ্ছে, আন্তরিকতার সাথে ইন্টারভিউ দিচ্ছে আরেকটা দলের একজন ভিকটিমের ব্যাপারে। এটা আসলে জুলাইয়ের আগে আমরা কল্পনা করি নাই। এবং জুলাইয়ের ওই টাইমটাতে আমরা দেখছি যে গেস্ট রুম, গণরুমের যে কালচার ছিল, ভয়াবহ কালচার, শিক্ষার্থীদের, ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষার্থীর যেই প্রোডাক্টিভিটি, যেই মেধা, যেই পটেনশিয়াল সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে। এবং একটা পলিটিক্যাল স্লেভ বানায় ফেলা হতো। হ্যাঁ, এবং এই স্লেভ তাদের মানে তারা করতো তাদের স্বার্থে। এবং আমরা দেখছি যে আমি নিজে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি কিন্তু
জুলাইয়ের আগে হলে থাকতে পারি নাই, কারণ আমি যখন হলে আসছি আমি বলছি যে ভাই এখানে থাকা পসিবল না, এখানে কোনো মানুষ থাকতে পারে না। ঢাকায় আমার অনেক আত্মীয় আছে এবং হচ্ছে আমার ফ্যামিলির এফোর্ড করার সুযোগ ছিল, এই জন্য আমি বাইরে থাকতে পারছি। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্ট বাইরে থাকার মতো তার আর্থিক এবং অন্যান্য যে সুযোগ সেগুলো নাই, যার কারণে এখন ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে খুব রুট থেকে, তাদেরকে আসলে হলে থাকতে হয় বাধ্য তারা। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে ছাত্রলীগ এই মেধাবী শিক্ষার্থীদের সাথে এই তামাশাটা করতো, এবং এটার বর্বরতা কোন পর্যায়ে পৌঁছাইতে পারে সেটার একটা ঝলক আমি ডকুতে দেওয়ার চেষ্টা করছি। তবে আমি আবার বলতেছি এটা পসিবল না, যে এই বর্বরতা কোনোভাবেই ডিসক্রাইব করা পসিবল না। মানে যে এটার ভিতর দিয়ে গেছে সেই বুঝতে পারবে, আমরা একটু আজ করতে পারি হয়তো বা। এখানে আমি এই যে বর্বরতার ব্যাপারটা কেন বললাম, তুমি দেখো যে রাকিব ভাই তার স্টুডেন্ট লাইফ থেকে তার ওই যে তার হলের যে নজরুল ভাই, যিনি তার হয়ে তার বন্ধু হিসেবে যিনি ইন্টারভিউ দিয়েছেন বা হলের ছোটো ভাই, উনি বলতেছিলেন যে রাকিব ভাই স্টুডেন্ট লাইফ থেকে খুবই শুদ্ধভাষী, একেবারে গুছিয়ে গুছিয়ে কথা বলে। হ্যাঁ, এই প্রশ্নে আসতাম আমি, যে আমরা দেখি ডকুমেন্টারির ভিতরে যে উনি খুবই শুদ্ধ ভাষায়, অনেকটা পাঠ্যপুস্তকের ভাষায় কথা বলতেছেন, তো এটা কি আপনাদের ডিরেকশনে ছিল কিনা? না না, আমরা খুব অর্গানিকলি শ্যুট করছি, যার যে আমি কোনো কিছু পুরো ডকুমেন্টারিতে আমি কোনো কিছু ইম্পোজ করি নাই, যে যেভাবে বলা সে সেভাবে বলছে। আচ্ছা, ঠিক আছে, আমি ওই ফ্লেক্সিবিলিটিটা দিছি। যেটা হয়েছে যে এটা আসলে অনেকেই কমেন্ট সেকশনে বলছে, যে বিভিন্ন জায়গায় বা আমাকে মেসেজ করে বলছে যে ভাই আপনারা মনে হয় কথাগুলোকে আরোপ করছেন কিনা। ব্যাপারটা হচ্ছে যে রাকিব ভাই তার স্টুডেন্ট লাইফ থেকে খুবই শুদ্ধভাষী, স্পষ্টভাষী এবং স্বল্পভাষী, খুব গুছিয়ে হিসাব করে মাপঝোপ দিয়ে কথা বলে এবং খুব বিনয়ী মানুষ। যেটা ওই যে ছাত্রলীগের টর্চারের কারণে, এটা রাকিব ভাইও আমাকে যেমনটা বললেন, এবং ওনার ওই যে নজরুল ভাই উনি আমাকে বললেন যে টর্চারের পরে উনি দীর্ঘদিন এমন হয়েছে উনি ঠিকঠাকভাবে কথা বলতে পারেন, এবং স্টিল উনি লম্বা সময় ধরে টানা আমরা যেমন অনর্গল কথা বলতে পারি, উনি কথা বলতে পারে না। ওনার মানে একটা করে ফ্রেজ বলার পরে একটু স্পেস দিয়ে চিন্তা করে আরেকটা ফ্রেজ বলা লাগে, দুইটা বাক্যকে তিনি কানেক্ট করতে পারতেছেন। আই মিন কমপ্লেক্স সেন্টেন্স বলতে ওনার কষ্ট হচ্ছে। এটা রাকিব ভাই নিজেও আমাদেরকে বলছেন, এবং বলছে যে মানে আমার খুব অসুবিধা হয় কথা বলতে। এবং তুমি দেখবা যে ডকুমেন্টারিটাতে আমি কিন্তু স্পেসগুলো কাটি নেই, ঠিক আছে, আমি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, যে রাকিব ভাই কিন্তু অনেক আস্তে আস্তে একটা একটা করে শব্দ ধরে ধরে বলতেছে। এটা কেন দর্শক হয়তো আমি জানি না দর্শক বুঝতে পেরেছে কিনা, কিন্তু এইটা হচ্ছে উনার কারেন্ট সিচুয়েশন, উনি অনর্গল কথা বলতে পারে না। এই সমস্যাটা মানে উনার আমি বুঝতে পারছি যে উনি যে কথাগুলো একটা থেমে থেমে শব্দ শব্দ বলতেছে, এটা ডকুমেন্টারি একটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে আমি নিজে দেখছি, আমি আমার আব্বুকে সহ দেখছি, বা অনেকেই দেখছে এবং প্রতিক্রিয়া জানাইছে যে ওই জায়গাটা তারা ইমোশনাল হয়ে গেছে, যে তার তো হচ্ছে পা ভাঙা, এক পা হচ্ছে 7 টুকরো হয়ে গেছে ভেঙে, আরেক পা হচ্ছে 6 টুকরো। তো এই যে তার পা ভাঙা এবং সে এখনো হাঁটতে পারে না, খুব কষ্ট হয়। তো তার ছোট একটা বাচ্চা আছে, তো হচ্ছে বাচ্চা তিনি বলতেছিলেন খুবই অর্গানিকলি যে হচ্ছে তার বাচ্চাকে কোলে নিতে মন চায়, আদর করতে মন চায়, বাট তার ওই সক্ষমতাটা নাই। তো হয়তোবা এই হায়নারা চলে গেছে, ছাত্রলীগ হয়তোবা পালায় গেছে, বা এখন হয়তোবা ওরকম কোনো কালচারটাও নাই, কিন্তু উনার তো ওটা এখনো থেকে গেছে আর কি। উনি এখনো মানে এই জায়গাটা খুব ইমোশনাল ছিল আর কি। তো অন্তঃস্বর এমন গল্পগুলো ফুটায় নিয়ে আসছে। আচ্ছা, তো আমি আরেকটা জানতে চাই, সেটা হচ্ছে আচ্ছা অন্তঃস্বরের ব্যাপারে আমার আরেকটা জিনিস জানতে খুব কৌতূহল হয়, যেটার পোস্টার, এই পোস্টারের ডিজাইন, আমি আপনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই। আসলে পোস্টার অনেক বেশি চিন্তা ভাবনা করে অনেক বেশি সময় নিয়ে করা হয়েছে, ব্যাপারটা এমন না। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, একেবারে লাস্ট মোমেন্টে আমরা পোস্টার করেছি। তো পোস্টার করার ক্ষেত্রে আসলে আমাদের যেই আইডিয়াটা ছিল, যে এটা তো অন্তঃস্বর, তার ভিতরের যেই গল্পটা অনেক দিন ধরে চেপে রাখছে, হাসিনার কারণে আসলে এগুলো বলতে পারেনি মানুষের কাছে, এই গল্পটা, তো এইটা আমরা ফ্রেম করছি হচ্ছে উনার অবয়বের মধ্যে, হলের বিভিন্ন জায়গায় উনি যে স্মৃতিচারণ করতেছে ওই জায়গাগুলোর উনার বিভিন্ন দৃশ্য, উনি হলে হাঁটাচলা করতেছে বা দাঁড়ায় আছে, বা ওই যেই জায়গায় উনি টর্চার্ড হয়েছে ওই সমস্ত জায়গায় দাঁড়ায় আছে, এটা উনার অবয়বের মধ্যে আছে, অর্থাৎ এগুলো তার ভেতরে ছিল, এটা হচ্ছে এই ডকুমেন্টারিতে বাইরে আসবে, এই দেয়ালটা সরে যাবে আর কি,
ওই কনসেপ্টটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। এই কনসেপ্টটা আমার খুব খুব নান্দনিক লাগছে, যে আমরা রাকিব ভাইয়ের একটা অবয়ব দেখতেছি, তার ভিতরের দেয়ালগুলো বা হলগুলো, হলের বিভিন্ন ছবি দেখতেছি, দেয়ালে লেখা গেস্ট রুম কোনো রুম হ্যান। তো এটা বেশ মানে সুন্দর ছিল। অনেস্টলি আমি নিজেও এক্সপেক্ট করি নাই যে মানে একটা পোস্টার আসতে পারে, তাও আসছে এবং একটা সুন্দর একটা পোস্টার আসছে। আচ্ছা, তো আচ্ছা এই পর্যন্ত আলাপে আমরা জানতে পারলাম যে কীভাবে ডকুমেন্টারি তৈরি হলো। এখন ডকুমেন্টারি তৈরি হয়ে গেছে, এখন এইটার ডিস্ট্রিবিউশন এবং মানুষ থেকে সাড়া এটা কিরকম ছিল? না আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আমি আসলে মোটেই এক্সপেক্ট করি নাই যে এটা এত মানুষ দেখবে। এটা যখন মুক্তি পায় প্ল্যাটফর্ম, যে মানে আমাদের তো আসলে অনেক বেশি পপুলার কোনো প্ল্যাটফর্ম থেকে এটা আসছে, ব্যাপারটা এমন না, ঠিক আছে। আমি এক্সপেক্টও করি নাই যে এত মানুষ দেখবে। কিন্তু যেটা হয়েছে যে ছাড়ার কিছুক্ষণের পর মানে পরেই টের পাইলাম যে আসলে মানুষ দেখতেছে, মানুষ রেসপন্স করতেছে, মানুষ এটা নিয়ে কথা বলতেছে এবং অভূতপূর্ব সাড়া পাইছি আর কি। বিভিন্ন পলিটিক্যাল ফিগার থেকে শুরু করে ফিল্ম মেকার, ইউনিভার্সিটি স্টুডেন্টস, এর বাইরের মানুষজন, র্যান্ডম মানুষজন শেয়ার দিয়েছে, অগণিত শেয়ার হয়েছে। এবং ওই শেয়ারগুলো কেন ইম্পর্টেন্ট, যে ওখানে তারা তাদের অভিব্যক্তিটা বলতেছে যে মানে এত বর্বর ছিল, আমি তো শুনছি যে গেস্ট রুমে আসলে টর্চার হইতে, এত টর্চার হইতো, আসলে মানুষ ওগুলো জানে না। তো এই যে মানুষ যে এঙ্গেজ হয়েছে, এবং আমাকে অনেকে পার্সোনালি বলছে যে ভাই আমি তো পুরা ডকুমেন্টারি, আমাকে মানে বলে দেয় যে ভাই পুরা ডকুমেন্টারি দেখছি, আমি তো চোখের পানি ধরে রাখতে পারি না। আমাকে গতকালকে একজন বলতেছিল যে ভাই আমি ডকুমেন্টারিটা দেখে অনেকক্ষণ কান্না করছি। একটা নির্মাতা হিসেবে ভাই এটা তো আমার অনেক মানে বড় একটা পাওয়া, যে আমার একটা কাজ দেখে মানুষ এভাবে কানেক্ট করতেছে। এবং আমি বলবো যে এটা আসলে ক্রেডিটটা আমার না, এটা ওই ইমোশনাল স্টোরিটার কারণেই মানুষ আসলে এত কানেক্ট করতেছে। বরং আমার জায়গায় যদি আরও কোনো গুণী নির্মাতা হইতো তাহলে বোধহয় মানুষ আরও বেশি কানেক্ট করতে পারতো, হয়তো গল্পটা আরও আবেদন করতে পারতো, তৈরি করতে পারতো। বাট দ্য থিং ইজ, আমি বলছি তো, যে এক্সপিরিয়েন্স করছে ব্রুটালিটিটা, সে ছাড়া আর কেউ জানে না। সে সর্বোচ্চ আঁচই করতে পারে। আচ্ছা, এখানে আমার একটা সমালোচনা অন্তঃসরকার নিয়ে আছে, যে এখানে রাকিব ভাই বা যে ঘটনাটা ঘটছে আপনি সেটার গল্পই বলে গেলেন কেবল, এখানে কি আসলে গল্পটা ফিল্মে আনাটা গুরুত্বপূর্ণ নাকি এটা মামলা করাটা গুরুত্বপূর্ণ? আমি একজন নির্মাতা, এবং নির্মাতা হিসেবে আমার কাজ গল্প বলা। আমার কাছে এই গল্পটা মানুষকে জানানোর প্রয়োজন মনে হয়েছে, এই জন্য আমি বলছি গল্পটা। এখন আসে মামলার কোশ্চেন, এটা আসলে অনেক দর্শক জানতে চাইছে, তারা কি সাজা পাইছে কিনা, মামলা হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এখানে আমি কোশ্চেনটা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। দেখেন, আমরা অনেক ভিকটিমের সাথে কথা বলছি, ঠিক আছে, এবং সকল ভিকটিমের ক্ষেত্রে একটা জিনিস খুব কমন পাইছি, ইনক্লুডিং রাকিব ভাই। সবাই বলতেছেন যে আমি যে আপনাদের এখানে ইন্টারভিউ দেওয়ার পরে আমার ফ্যামিলির যে মানে তারা ক্ষতি করবে না তার গ্যারান্টি কি, আমার ফ্যামিলির কে নিরাপত্তা দেবে? এবং সবাই কিন্তু নিজেকে মেনশন করে না, বলে যে আমার বাচ্চা যদি কোনো ক্ষতি করে, ঠিক আছে, তারা বলতে চায়, ঠিক আছে, কেন জিনিসটা অন্তঃসর, তারা এই গল্পগুলো বলতে চায় কিন্তু বলতে পারে না। আমাদের রাষ্ট্র এই জায়গায় চরমভাবে ব্যর্থ, যে তাদেরকে এখনও বিচার পাওয়া দিতে পারতেছে না। 5 আগস্টের পরে এমন অনেকেই আছে যারা আসলে এই টর্চারের পরে দেশে ভালো চাকরি বাকরি করতে পারে নাই, দেশের বাইরে চলে গেছে, কিংবা যে কোনো কারণে দেশের বাইরে আছে, তারা দেশের বাইরে থেকে আসছে, মামলা করছে। 5 আগস্টের পরেও এই মামলাগুলোর জিরো অগ্রগতি, মানে মামলাই করছে 5 আগস্টের পরে, কিন্তু যেখানে আমরা এক্সপেক্ট করি যে এই সময়টাতে একটা ভালো বিচার আমরা এক্সপেক্ট করতেই পারি, বা এগুলো নিয়ে অগ্রসর হবে প্রশাসন, কিন্তু আমরা দেখছি যে এগুলো নিয়ে জিরো অগ্রগতি। এবং তারা সবাই খুব আক্ষেপের সাথেই বলছে যে আমরা এগুলো নিয়ে ভাই কোনো অগ্রগতি নেই। তো এই দুইটা কারণ, একটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র যেখানে চরমভাবে ব্যর্থ, রাষ্ট্র তো আসলে এটাকে সেভাবে ডিলও করতেছে না। আমরা যেমন দেখতেছি যে ধরেন আমাদের কাছে এই জিনিসটা ডিল করতেছে যে জুলাই গণহত্যা, এটা নিয়ে আমরা রাষ্ট্র কাজ করবে, তো রাষ্ট্র এটাকেও ডিল করা উচিত যে গেস্ট রুম, গণরুমের মাধ্যমে যেই টর্চারের যেই সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে রাষ্ট্র যদি অ্যাড্রেস করে, তারা যদি এই মানুষগুলোকে, কারণ এতে আমরা শুধু একজন মানুষের গল্প দেখাইছি, হাজার হাজার মানুষ আছে, তাদেরকে যদি বিচার পাওয়ায় দিতে তারা উদ্যোগ নেয়, এটা খুবই ভালো হবে। কিন্তু তারা আসলে উদ্যোগ নিচ্ছে না, এবং নেবে বলেও আমরা কোনো আশা এখন পর্যন্ত পাই নাই। সো এই যে একদিক দিয়ে নিরাপত্তা, এবং দেখা গেছে যারা টর্চার করছে তারা অনেকেই বিভিন্ন ভালো ইউনিভার্সিটির টিচার, কিংবা তারা বড় কোনো প্রশাসনিক পর্যায়ে আছে, কিংবা কেউ আছে এনএসআই বা পুলিশে আছে।
তো এই মানুষগুলো নিরাপত্তা রাষ্ট্র এনশিওর, তো তাদেরকে তো এটা বলতে হবে যে আমরা নিরাপত্তা এনশিওর করবো, তাদেরকে নিরাপত্তাটা দিতে হবে, দেন তারা এই জিনিসগুলো বলবে। সো এই সমস্ত কারণে এগুলো নিয়ে খুব বেশি আগানো, কারো স্টোরির ক্ষেত্রেই খুব বেশি আগানো সম্ভব হচ্ছে না। এবং আমরা ছাত্র সংগঠনগুলোর সাথে যখন ইন্টারভিউ করি, আমরা তাদেরকে কোশ্চেন করেছি যে আপনারা এগুলো নিয়ে কী উদ্যোগ নিয়েছেন। তারা বলছে যে যখন টর্চারগুলো করা হয়েছে তখন হাসপাতাল থেকে প্রপার মেডিকেল ডকুমেন্ট দেওয়া হয়নি, কারণ মানে ভার্সিটি থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ফোন দিয়ে বলে দিত যে কোনো ডকুমেন্ট যাতে না করা হয়, কিংবা ছাত্রলীগের কেউ ফোন দিয়ে বলে দিত যে কোনো ডকুমেন্ট যাতে মেডিকেল ডকুমেন্ট যাতে না করা হয়, যার কারণে অনেকেরই প্রপার মেডিকেল ডকুমেন্ট নাই। এই যে একটা বর্বরতা, যে মানে ভবিষ্যতে কখনো সে যাতে বিচার না পাইতে পারে, তবুও প্রপার ডকুমেন্ট আছে। প্রয়োজন এগুলা নিয়ে আসলে খুব সিরিয়াসলি কাজ করা আর কি। হ্যাঁ, এখানে আমার সম্পর্কে এরকম একটা চিন্তা আছে যে রাষ্ট্র আসলে যেমন রাকিব ভাই যে ট্রমা বয়ে নিয়ে যাচ্ছে, বয়ে বেড়াচ্ছে, বা রাকিব ভাইয়ের মতো আরও যারা আছে অনেকে প্রাণও হারাইছে, তো তাদের তো আর এই ক্ষত সারাই দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের নাই বা কারোরই নাই এখন। তো রাষ্ট্র মানে অল হি ক্যান ডু ইজ লাইক বিচার করা। হ্যাঁ, সেখানেও আমরা চরমভাবে পর্যদস্ত আমরা মানে রাষ্ট্রটা করতে পারে নাই। তো এখানে আসলে ফিল্ম মেকারদের দায়বদ্ধতা হয়তো বা তৈরি হয় যে আসলে গল্পগুলো বলে রাখা অবশ্যই কোনো একটা সময়ের জন্য। আচ্ছা, এখানে আরেকটা মানে ক্রিটিক এরকম আছে যে এটা কি অ্যাকচুয়ালি সিম্প্যাথি গেইনের জন্যই কি করা, নাইলে ফিল্মই কেন? না, যেটা আমি বললাম যে এটা নিয়ে তো আসলে রাষ্ট্র যেহেতু কাজ করতেছে না, কিন্তু মানুষের নজরে তো অ্যাটলিস্ট আসা দরকার এবং মানুষের জানা উচিত। কয়েকটা কারণেই জানা উচিত। একটা হচ্ছে যে এগুলোর বিচার প্রক্রিয়া নিয়ে, তাহলে এই যে এখন যে কোশ্চেনটা রেজ হইতেছে, এটা তো এই ফিল্মগুলোর অবদান, তাই না? এবং এটা কিন্তু আরও কিছু এই ধরনের কাজ হয়েছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এটা মানে আমি জানি না কেন ওটাকে সিম্প্যাথি গেইন বলতেছে, অনেকেই এটা এই ধরনের মানে কথা বলছে। দেখেন, আমরা সবাই সবার জায়গা থেকে মজলুমের পক্ষে দাঁড়ানো উচিত, ঠিক আছে? এটি হাসিনার রেজিমে যারা মজলুম হয়েছে, দলমত নির্বিশেষে সবার পাশে আমাদের দাঁড়ানো উচিত। অ্যাজ আ ফিল্ম মেকার আমি যেই প্রসেসে তার পাশে দাঁড়াইতে পারছি, আমি দাঁড়াইছি, ঠিক আছে? ওনাকে হয়তো আইনি সহযোগিতা যে দিতে পারবে সে সেভাবে দিবে। আমি ফিল্ম মেকার হিসেবে এই গল্পগুলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মানুষকে জানানো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্য আমি এটা নিয়ে কাজ করছি। সো অন্যান্য যারা আছে তারা তাদের মতো করে তাদের পাশে দাঁড়াবে, এটা আমি আশা করি। আচ্ছা, এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার যে দায়বদ্ধতা আপনার ভিতরে আসছে, এইখান থেকে আমি একটা প্রশ্ন করব। তার আগে এটা বলেনি, অন্তঃস্বর প্রকাশ হওয়ার পরে অনেক মানুষের ভিতরে এই যে অন্তঃস্বরটা তো কেউ জানতো না, তাই না? সবাই জানতো এরকম একটা কালচার আছে, যেটা তো জঘন্য, এত বিশ্রী, এইটা আসলে হয়তো বা ওভাবে এক্সপেক্ট করে নাই। তো ওই একটা সচেতনতা আসলেই তৈরি হয়েছে। তো আপনিও চান সচেতনতা তৈরি করতে, এবং এটা আসলে এখানে ওয়ার্ক করছে। তো এই দুটো মার্চ করে আপনার কি সামনে এরকম কাজ করার কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি বলবো যে ভাই, আমার একজন মানে ক্ষুদ্র নির্মাতা হিসাবে আমার লিমিটেশনস আছে, এবং আমি এই কাজটা করছি আলহামদুলিল্লাহ। আমি সকল ফিল্ম মেকার এবং যারা অন্যান্য আরও বিভিন্ন কলাকুশলীরা আছেন, আমি সবাইকে বলবো যে ভাই আগে আসেন, এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, এটা আমাদের দায়বদ্ধতা। জুলাইয়ে যে শত শত শহীদ হয়েছে তাদের প্রতি তারা একটা স্বপ্ন নিয়ে আসলে শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না? এই যে দেশটি নতুন করে গড়ার যে প্রত্যয় আমরা নিছি, নির্মাতা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এই গল্পগুলোকে তুলে আনা। আমি মনে করি যে গুণী গুণী যারা নির্মাতা আছেন, আরও ভালো ভালো কাজ করছেন, তারা যদি এখানে এগিয়ে আসে, মানুষ আরও বেশি সচেতন হবে, এবং ভবিষ্যতে ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের সংস্কৃতি আসার ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। সো আমার এখন প্ল্যান হইতেছে যে ইনশাল্লাহ এটা কেবল শুরু, আমি এই ধরনের আরও অনেকগুলো কাজ করব। অলরেডি আমি কাজ করছি, আমি আরেকটা স্টোরি নিয়ে কাজ করছি, যিনি অন্য একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই ঘটনাটা ঘটছে আবরার ফাহাদ শহীদ তার শাহাদাতের পরে আর কি। তো মানে আমরা অনেকেই শুনি যে আবরার ফাহাদের ওই ঘটনার পরে গেস্টরুম গণরুম টর্চারটা অনেক মিনিমাইজ হয়ে আসছে, কিন্তু আসলে বাস্তবতা অন্যরকমই জানান দিচ্ছে যে তার ওই ঘটনার পরেও এই ধরনের টর্চারের ঘটনা আছে। পাশাপাশি আমি ধরেন আরও এরকম গল্প আছে যে একটা মাদ্রাসা শিক্ষার্থী, একজন বোন, তার বাবা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, কোন একটা রাজনৈতিক দল করতেন, তার বাবাকে ছাত্রলীগ বাসায় ধরতে আসছে, খুঁজতে আসছে, মারধর করবে বা খুন করবে, হোয়াটএভার। বাসায় আসার পরে বাবাকে পায় নাই, ওই বোনকে ছুরি মেরে চলে গেছে এবং মারা গেছেন। এটা তো কেউ জানে না ভাই,
এগুলো নিয়ে প্রপার মামলা, এতক্ষণ মামলার আলাপ করলাম, মামলা এবং গণমাধ্যমে তো এগুলো আসে নাই। এই গল্পগুলো নিয়ে আমি কাজ করতে চাই এবং আমি ইনশাল্লাহ আমি এই ধরনের অনেকগুলো গল্প আমাদের অলরেডি সংগ্রহে আছে যেগুলো আমরা কাজ করছি। এবং এগেইন আমি বলবো যে যারা আরও অন্যান্য নির্মাতারা আছেন, গুণী নির্মাতারা আছেন, আপনারা আগে আসেন। আপনারা আসলে এই গল্পগুলো মানুষ জানতে পারবে। এই জুলুমের বিরুদ্ধে আমাদের এতটুকুই করার হয়তোবা সক্ষমতা আছে, নির্মাতা হিসাবে আমরা এতটুকু করা উচিত। ধন্যবাদ গালিব ভাই আমাদের সাথে থাকার জন্য। অন্তঃস্বরের অনেক গল্প জানার ছিল, সেগুলো আমরা শুনলাম। লাস্টলি আমি হচ্ছে পুরো অন্তঃস্বরের টিমকে ধন্যবাদ জানাইতে চাই, যে আনাস ভাই থেকে শুরু করে শাহিন ভাই, আমার টিম মানে তুমি আছো, রাহি, নাজমুস সাকিব, তারপর আমার ফ্রেন্ড নাসির, এবং আমি স্পেশালি মেনশন করতে চাই, শুরুতে আমি বলেছি মনোয়ারের কথা। এছাড়া এখানে কাজ করেছেন মামুন ভাই সিনেমাটোগ্রাফার হিসেবে, এখানে লাইটে কাজ করেছেন সুমন ভাই, এরপরে আরও যারা যারা কাজ করেছেন এখানে সবাইকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাইতে চাই। আমি সাদকে অনেক ধন্যবাদ জানাইতে চাই। সাদ হচ্ছে জাস্ট 2 দিনে ওর পরীক্ষা, ও হচ্ছে আমাকে সাবটাইটেল করে দিছে, তো অনেক বেশি ধন্যবাদ সাদ তোমাকে। আর আমার টিমের মোটামুটি সবার ফাইনাল পরীক্ষা চলতেছিল এবং তোমারও ফাইনাল পরীক্ষা ছিল। তো এই পরীক্ষার মাঝখান দিয়ে হচ্ছে সবাই এসে আমাকে সময় দিয়েছে। আমি বলছি ঠিক আছে, যেহেতু তোমাদের পরীক্ষা আমি অন্য কিছু ব্যবস্থা করি, কিন্তু তারা বলছে যে না ভাই কাজটা করবো, এটা খুব জরুরি। এই যে সবাই মিলে আমাকে সাপোর্টটা দিছে, এই সাপোর্টের জন্য আসলে কাজটা আলোর মুখ দেখছে। সবাইকে অনেক 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 বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এই যে একটা গল্প বলার জন্য যে সবার সম্মিলিত প্রয়াস, এটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়। আমার মনে আছে আপনি হচ্ছে আমি হচ্ছে তখন একটা ফিল্মের শ্যুট করে হচ্ছে এখান থেকে বের হয়ে বাড়ি ফিরতেছি, ওই সময় আপনি ফোন দিয়েছেন এক দুপুরবেলা হচ্ছে, সম্ভবত আপনি আমার প্রথম বলছিলেন ফোন দিয়ে, তখন হচ্ছে আমরা ওইখান থেকে হচ্ছে গল্পটা আগাইতে আগাইতে এই পর্যন্ত। হ্যাঁ, এটা মানে এই যে কাজে যে মজে যাওয়া। হ্যাঁ, আমাকে দ্বিতীয় দিন শুটিংয়ের সময় হচ্ছে শুটিং শেষের পরে রাহি বলতেছে হাই হাই ভাই আমার তো পরীক্ষা। এই যে সবাই কাজে এভাবে এঙ্গেজ হয়ে যাচ্ছে, সব কিছু ভুলে আমার সাথে কাজটা করছে, আমি সবার কাছে অনেক গ্রেটফুল এবং তোমাকে অনেক 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 ধন্যবাদ। ওয়েলকাম ভাই আপনাকেও। দিন শেষে একটা সুন্দর কাজ হয়েছে, আমরা যে বলতে পারছি এটাই হচ্ছে সার্থকতা। তো দর্শক, আমরা অন্তঃস্বরের নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, তো আপনারা যারা এখন অন্তঃস্বর দেখেন নাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলে কত জরুরি একটা কাজ এবং এটা আসলে সকলেরই দেখা উচিত। অন্তঃস্বরের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো ধন্যবাদ গালিব ভাই আমাদের সাথে থাকার জন্য, ইনোভাটক্সের সাথে থাকার জন্য। আর দর্শক, ইনোভাটক্সের আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ।